আসসালামু আলাইকুম ২৬ ব্যাচ, কেমন আছি আমরা? আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেল। মোটামুটি আমরা সবাই যাদের কাছ থেকে রেসপন্স নিয়েছি ম্যাক্সিমামের কথা ছিল তাদের পরীক্ষাটা ভালো হয়েছে। আসলে প্রশ্ন যেরকম হয়েছে পরীক্ষা আমাদের আসলে ভালো হওয়ারই কথা ছিল, না হওয়াটাই আনকমন ছিল। আমাদের যে প্যাসেজ আসছে খুবই কমন একটা প্যাসেজ, বেহুলা। ঠিক আছে, বেহুলা আসছে এবং আমাদের যে প্যারাগ্রাফ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই খুবই কমন একটা টপিক, মানে একবারে ইয়ার মতো। এবং ৯ এবং ১০ নম্বরে আমাদের যে হচ্ছে ৯ ১০ বলতেছি, আমাদের যে উইথ ক্লু উইদাউট ক্লু আসছে সেইগুলো অনেকটা সহজ ছিল। তো এই জন্য আমি আসলে এক্সপেক্ট করছি যে আপনাদের পরীক্ষা ভালো হয়েছে। তবে আমি এখন হাজির হয়েছি একটা কারণে, আমরা এখন যেটা করব আমাদের এইচএসসি পরীক্ষার আজকের হয়ে যাওয়া যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা এখন একটু সলভ করব, যেন আমরা দেখতে পারি যে আমরা আসলে কতটুকু পেরেছি বা কতটুকু পারি নাই। আমাদের যেন একটা আইডিয়া চলে আসে, যে আমরা যেন বুঝতে পারি যে আমরা আসলে কতটুকু পেরেছি। তো সেই জন্য আমরা হচ্ছে এখন আমাদের এই যে আজকের যে হয়ে যাওয়া সকল বোর্ডের মিলিয়ে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আমরা আজকে সলভ করব, এবং আমরা দেখব যে আমরা আসলে সঠিকভাবে আনসারটা করতে পেরেছি কিনা। সবাই জয়েন হয়ে যাবো ভাইয়েরা ক্লাসে। আমরা এখনই হচ্ছে আমাদের সলভটা শুরু করে দিব, এবং আমরা হচ্ছে আজকের যে আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটাই আমরা হচ্ছে সলভ করব, দেখব যে আমরা আসলে কতটুকু পেরেছি বা কতটুকু আমরা হচ্ছে পারি নাই। আচ্ছা, আমি জাস্ট একটু সময় নিচ্ছি, আমি জাস্ট ক্লাসটা একটু আমাদের গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপের গ্রুপে শেয়ার দিচ্ছি। ২টা মিনিট সময়, তারপর আমরা হচ্ছে আমাদের আজকের প্রশ্নটা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। এবং এমনভাবে সলভ করব যেন আমাদের একদম ক্লিয়ার হয়ে যায় যে আজকের পরীক্ষায় কি কি আসছিল, কিভাবে আসছিল এবং কোন কোন জিনিসগুলো আসছিল। ওকে, আমি জাস্ট একটু টাইম নিয়ে নিচ্ছি। ওকে, আমরা আজকে প্রশ্নটা সলভ করব এবং এমনভাবে সলভ করব যেন আমরা হচ্ছে আইডিয়া পেয়ে যাই যে আমরা আসলে আজকে যে পরীক্ষাটা দিয়ে আসছি সেই পরীক্ষাটা আমাদের কেমন হয়েছে এবং আমরা কিরকম করেছি সেইটা যেন আমাদের একদম আইডিয়া চলে আসে। তো সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আজকে আমরা হচ্ছে একটু জাস্ট সময় চেয়ে নিচ্ছি ভাইয়েরা। ওকে, চলো আমরা হচ্ছে ডান। চলো আমরা আমাদের আজকের প্রশ্নটা আসলে সলভ করি, এবং আমরা দেখি যে আজকের পরীক্ষায় আমাদের কি আসছিল, কিভাবে আসছিল। কোনো কথা বলবো না, আমরা জাস্ট এখন আজকের হয়ে যাওয়া ২০২৬ ব্যাচের জন্য ইংরেজি প্রথম পত্র প্রশ্নটা সলভ করব। চলো আমরা হচ্ছে শুরু করি। আমাদের যেই প্যাসেজটা আসছে ফার্স্টে, কোন প্যাসেজটা আসছে ভাইয়া? আমাদের প্যাসেজটা আসছে হচ্ছে বেহুলা। আমাদের খুবই কমন একটা প্যাসেজ, যেই প্যাসেজটা আসলে অনেক বেশি কঠিন না, একেবারে গল্প, একটা সোজা কথা। এটাকে আসলে একেবারে মনে রাখাটাও আমাদের জন্য সোজা, কারণ এরকম গল্প আমাদের পরীক্ষায় আসলে আমাদের গল্প আকারে পড়লে সেটা আসলে মনে থাকে বেশি। এবং আমাদের বাংলা সাহিত্যের একটা অন্যতম হচ্ছে একটা লিজেন্ডারি একটা হচ্ছে গল্প, সেটা হচ্ছে আমাদের কি বেহুলা। তো সেই বেহুলাটাই আজকে আমাদের পরীক্ষায় আসছে, খেয়াল করো। এবং এই বেহুলা প্যাসেজ থেকে আমরা যদি দেখি আমাদের যে কোশ্চেন গুলা, এমসিকিউ গুলা যেইগুলো আসছে, এইগুলো আসলে আমি দেখতেছি যে না পারার মতো কিছু ছিল না, একেবারে ইজি ছিল। আমি যদি ফার্স্ট কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ মনসা মঙ্গল? মনসা মঙ্গলটা অ্যাকচুয়ালি কি? আজকে পরীক্ষায় আমাদের যেই প্যাসেজটা আসছে যেটা হচ্ছে বেহুলা, এই বেহুলা কিন্তু এই মনসা মঙ্গল কাব্যেরই একটা অংশ। খেয়াল করবা, এই মনসা মঙ্গল যে কাব্য, সেই কাব্যেরই গল্প বা সেই কাব্যের যে নায়িকা, তার নামই হচ্ছে বেহুলা। এবং এই যে বেহুলা বা মনসা মঙ্গল কাব্য, এটা আসলে কি ছিল? এইটা ছিল একটা মধ্যযুগীয় এপিক।
খেয়াল করব, মধ্যযুগীয় মানে হচ্ছে মেডাইভাল, এপিক মানে কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য। খেয়াল করব, আমরা যেটা জানি নর্মালি যেটা লেখা হয় সেটা হচ্ছে কাব্য, এবং কাব্য যখন অনেক বড় হয় সেটাকে আমরা বলি হচ্ছে মহাকাব্য। আমাদের বেহুলা ছিল একটা মধ্যযুগীয় একটা মহাকাব্য। সেকেন্ড আসছে দ্য ওয়ার্ড লিজেন্ডারি রেফার্স টু, বলেছে এই যে ওয়ার্ড লিজেন্ডারি এটা আসলে কি বুঝাইছে। আচ্ছা, লিজেন্ডারি হচ্ছে এমন একটা গল্প যে গল্পটা হচ্ছে একেবারেই তোমার কি বলে ঐতিহাসিক একটা গল্প, বাট এই গল্পটা অনেকটাই রহস্যময় গল্প। কেন এই গল্পটাকে আমরা রহস্যময় গল্প হিসেবে এক্সপ্লেন করি বা রহস্যময় গল্প হিসেবে বলি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে গল্পটা, এই গল্পটা কখনো হইতে পারে সত্য, কখনো হইতে পারে মিথ্যা, আমরা আসলে জানি না। আর এই গল্পের মধ্যে যা যা ঘটে এইগুলো আসলে নর্মালি ঘটা সম্ভব না, তাই এই যে গল্পগুলোকে আমরা বলি হচ্ছে রহস্যময় গল্প। তো এই যে আমাদের লিজেন্ডারি, লিজেন্ডারি মানে হচ্ছে মিথিক্যাল, কথা বুঝতে পেরেছ? রহস্যময় মিথিক্যালি গল্প, যে গল্পগুলা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আমরা ইতিহাস থেকে বারবার জেনে আসছি, এখন আমরা শিওর না যে তার আসলে ট্রু না ফলস। সেকেন্ড, তারপরে খেয়াল করো, দ্য সিনোনিম অফ ইমপ্রেগনেবল। ভাইয়া ইমপ্রেগনেবল মানে কি? ইমপ্রেগনেবল মানে হচ্ছে যে জিনিসটাকে ভাঙা যায় না। খেয়াল করবা, যেই জিনিসটাকে ভাঙা যায় না সেটাকে আমরা বলি হচ্ছে ইমপ্রেগনেবল, এবং যেই জিনিসটাকে ভাঙা যায় না, যে জিনিসটাকে করা যায় না, ভেদ করা যায় না, সেই জিনিসটাকে তুমি অবশ্যই প্রবেশ করতে পারবা না। তার মানে তার সিনোনিমটা কি হবে? ইনএক্সেসিবল, যেটাতে আসলে প্রবেশ করা যায় না, যেটাকে আসলে ভেদ করা যায় না। কথা বুঝতে পেরেছো? একটা দুর্গের মতো, যেটাকে আসলে ভেদ করা যায় না, সেটাকে আমরা বলি হচ্ছে ইমপ্রেগনেবল বা ইনএক্সেসিবল। তার বলছে হোয়াই ওয়াজ দ্য আয়রন চেম্বার বিল্ড। আমরা জানি যে আয়রন চেম্বারটা কেন বিল্ড করা হয়েছে। খেয়াল করো, এই যে বেহুলা আর বেহুলার যে হাজবেন্ড চাঁদ, কি বলে আমরা লক্ষিন্দর, লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর, সে যেহেতু আমাদের মনসা দেবীর হচ্ছে, খেয়াল করবো, মনসা দেবীর পূজা করে না, এই জন্য মনসা দেবী রাগ করে তার সকল ছেলেকে মেরে ফেলে। তো সেই জন্য চাঁদ সওদাগর তার বাবা, তার ছেলেকে, তার এই যে ছোট ছেলে লক্ষিন্দরকে বাঁচানোর জন্য সে হচ্ছে কি করেছিল? সে হচ্ছে আয়রন চেম্বার বানাইছিল। কেন? যেন সেই আয়রন চেম্বারে বা লোহার ঘরে সাপ ঢুকে লক্ষিন্দরকে মারতে না পারে। তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসারটা হবে টু সেভ লক্ষিন্দর, লক্ষিন্দরকে বাঁচানোর জন্য আয়রন চেম্বারটা বানানো হয়েছিল। তারপরে খেয়াল করবো, হাউ ডিড বেহুলা ফ্লোট অন ওয়াটার। বলেছে বেহুলা কিভাবে পানির উপর দিয়ে ভেসেছিল। বেহুলা পানির উপরে দিয়ে ভেসেছিল হচ্ছে একটা ভেলাতে করে, কলার ভেলাতে করে, যেটাকে আমরা বলি রাফট। কথা বুঝতে পারছি? যেটাকে আমরা কি বলি ভাইয়া? রাফট। বা সেকেন্ডের ক্লাস কখন নেবেন? আজকে রাত 8:30টায়। আজকে রাত 8:30টায় আমরা ম্যারাথন ক্লাস করব ইংলিশ সেকেন্ড পেপারের উপরে। ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশনটা বেস্ট করার জন্য আজকে রাত 8:30টায় আমরা হচ্ছে ম্যারাথন ক্লাস করব। সবাই সময় মতো ক্লাসে চলে আসবো। আবারও বলছি, আজকে রাত 8:30টায় আমরা হচ্ছে ম্যারাথন ক্লাস করব। তারপরে আসো আমাদের যে কোশ্চেন গুলো আসছে, খেয়াল করবো। প্রথম কোশ্চেন আসছে, ডু ইউ থিঙ্ক বেহুলা ইজ আ লিজেন্ডারি ক্যারেক্টার? অবশ্যই ইয়েস। আনসারটা কি হবে? বেহুলা ইজ আ লিজেন্ডারি ক্যারেক্টার ফ্রম মনসা মঙ্গল কাব্য বা মনসা মঙ্গল এপিক। কথা বুঝতে পেরেছো? ইজিলি আমি বলে দিলাম এক কথায়। হাউ ডিড বেহুলা ব্রিং হার হাজব্যান্ড লাইফ ব্যাক? বেহুলা কিভাবে হচ্ছে তার হাজব্যান্ডের লাইফ ফেরত নিয়ে আসছে? বেহুলা জার্নি করেছে কোথায়? একেবারে সৃষ্টিকর্তাদের উদ্দেশ্যে, এবং সেইখানে গিয়ে সে জার্নি করে, ডান্স করে, সৃষ্টিকর্তার সামনে নেচে গিয়ে তাদেরকে মুগ্ধ করে বা তার সৃষ্টিকর্তার মধ্যে সিম্পিতি সৃষ্টি করে সে হচ্ছে তার জীবনকে কি করছে? তার হাজব্যান্ডের জীবনকে ফেরত নিয়ে আসছে। তাহলে এই যে তার হাজব্যান্ডের জীবনকে ফেরত নিয়ে আসছে, এখানে দুইভাবে তুমি আনসার লিখতে পারে। একটা, তার হচ্ছে যে পরিশ্রমটা এইটা। সেকেন্ড হচ্ছে তার যে ভালোবাসা, তার যে হাজব্যান্ডের প্রতি ত্যাগ তিতিক্ষা, এই ভালোবাসাটা দেখে আমার হচ্ছে এই যে তার এই সৃষ্টিকর্তা এই মনসা দেবী তার হচ্ছে হাজব্যান্ডের জীবন কি করছে? ফেরত দিছে। হোয়াই ওয়াজ মনসা অ্যাংরি উইথ চাঁদ সওদাগর? আচ্ছা, মনসা কেন চাঁদ সওদাগরের উপর অ্যাংরি ছিল? তার কারণটা হচ্ছে চাঁদ সওদাগর মনসার পূজা করতো না। চাঁদ সওদাগর অ্যারোগেন্ট ছিল, ইগোয়েস্টিক ছিল, সে শিবের পূজা করতো বাট মনসার পূজা করতো না। এই জন্য চাঁদ সওদাগরের উপর মনসা কি ছিল? রেগেছিল। হোয়াট ওয়াজ দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ বেহুলা অ্যান্ড লক্ষিন্দর? এবং বেহুলা লক্ষিন্দরের আলটিমেট ডেস্টিনেশন কোনটা ছিল? স্বর্গ, যেখানে দেবদেবীরা থাকে, ওইখানে তারা যেতে চেয়েছে। এবং কিভাবে গিয়েছে? ভেলাই করে গিয়েছে। কথা বুঝতে পারছি? আচ্ছা ভাই, ভালোই কমেন্ট করেছে, ভেরি গুড ভাই। হোয়াই ডিড মনসা অ্যাকসেপ্ট বেহুলাস প্রেয়ার? বলেছে মনসা কেন বেহুলার প্রেয়ারটাকে অ্যাকসেপ্ট করেছে? কারণ সে দেখেছে যে বেহুলা তার হাজবেন্ডকে লাভ করে, তার মধ্যে ডিভোশন রয়েছে, ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে। সেইটা দেখা হচ্ছে মনসা দেবী তার হচ্ছে প্রেয়ারটাকে, তার প্রার্থনাটাকে কি করছে? মঞ্জুর করেছে। তারপরে খেয়াল করো,
তারপরে আমাদের কি আসছে, সামারিটা আসছে। সামারিটা বলার মতো কিছুই নাই, এটা কি বলে সামারি বলতেছি, ফ্লোচার্টটা আসছে। ফ্লোচার্টটা আসছে কি থেকে ভাইয়া, কনজিউমারিজম থেকে। কনজিউমারিজম থেকে আমাদের ফ্লোচার্টটা আসছে। তো এই ফ্লোচার্টের মধ্যে আমাদের কি বলেছে, রিড দ্য টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য ব্যাড এফেক্ট, খেয়াল করবা, শোয়িং দ্য ব্যাড এফেক্ট অফ ওভার স্পেন্ডিং। এই যে আমরা অনেক বেশি টাকা পয়সা খরচ করি, তার যে নেগেটিভ এফেক্ট, সেইটা নিয়ে আমাদের হচ্ছে কি করতে বলছে, সেটা নিয়ে আমাদের হচ্ছে একটা ফ্লোচার্ট মেক করতে বলছে। এবং আমাদের একটা দিয়ে দিচ্ছে, কি দিয়ে ভাইয়া, একটা আমাদের দিয়ে দিয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, মেকিং লাইফ স্ট্রেসফুল। তার মানে একটা যেহেতু আমাদের ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিচ্ছে, বাকিগুলো আমরা কি দিয়ে করব, ভার্ব প্লাস আইএনজি দিয়েই করব। এবং বাকি কারণগুলো যদি আমরা খুঁজতে চাই, আমরা প্যাসেজে গেলে ইজিলি খুঁজে পাবো। যেমন খেয়াল করো যে আমাদের লাইফকে কিভাবে স্ট্রেস, আমাদের লাইফের খারাপ প্রভাবগুলো কি কি স্পেন্ডিং এর ক্ষেত্রে। খেয়াল করো, আমরা যদি হচ্ছে বেশি বেশি করে কি বলি, টাকা পয়সা খরচ করি, আমরা কি অসুখী হয়ে যাই না? তাহলে আমরা কি বলতে পারি, ক্রিয়েটিং আনহ্যাপিনেস, ক্রিয়েটিং আনহ্যাপিনেস, তাই না? আমাদের মধ্যে আনহ্যাপিনেসের সৃষ্টি করে কি, এই যে ওভার স্পেন্ডিং। উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড অর উইদিন লিমিটস, ইট বিকামস কম্পালসিভ বিহেভিয়ার। আচ্ছা, এই যে আমরা করতে পারি বিকামিং কম্পালসিভ বিহেভিয়ার, বিকামিং compulsive behavior, খেয়াল করবো। তারপরে কি বলছে, it makes life stressful, unnecessary spending or spending beyond one means as some bad effect. For one thing, it may lead financial ruin. এটা আমরা দিতে পারি যে আমাদের leading financial ruin, এটা আমাদেরকে অর্থনৈতিকভাবে একেবারে ধ্বংস করে ফেলে। For another life, it may create unhappiness, যেটা আমরা একটু আগে বলেছি যে আমাদের মধ্যে আনহ্যাপিনেস তৈরি করে। People who overspend are never satisfied, আচ্ছা, with they always rush for brands। আচ্ছা, এখানে তোমরা দিতে পারো going for brands বা rushing for brands, rushing for brands। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিয়ে ফেলছি, পাঁচটা না? আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা, আরেকটা লাগে আমাদের। আচ্ছা, তারপরে বলেছে বিকাম অ্যান এডিকশন, এই যে দিতে পারো বিকামিং অ্যান এডিকশন বা ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেম, ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেম। এটা আমাদের লাইফে কি করে, সাইকোলজিক্যাল প্রবলেমের সৃষ্টি করে। আস্তে আস্তে আমরা মেন্টালি অসুস্থ হয়ে যাই খালি টাকা পয়সা খরচ করতে করতে। তাহলে এই যে দেখো, আমরা ইজিলি কিন্তু 5টা ব্যাড এফেক্ট খুঁজে পেয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে ব্যাড এফেক্ট গুলো একদম হুবহু দেওয়া আছে, মানে তোমাকে কষ্ট করে হচ্ছে খুঁজে, অনেক বেশি কষ্ট করে খুঁজে বের করতে হবে না, তুমি ইজিলি দেখলেই পারবা। তারপরে খেয়াল করো, আমাদের সামারি আসছে। সামারিটার যেহেতু আছে গাজা ওয়ার থেকে আসছে আমাদের, ঠিক আছে, স্টোরিজ ফ্রম গাজা। এইটার আমার ব্যাখ্যা করার মতো কিছু নাই, এইটা জাস্ট তোমরা যদি নিজের মতো একটু গুছিয়ে দিয়ে লিখতে আসতে পারো বাস্তবিক ঘটনার আলোকে, তোমরা ইজিলি হচ্ছে এটা থেকে কি পেয়ে যাবা, মার্কসটা পেয়ে যাবা। তারপরে খেয়াল করো আমাদের 4 নম্বরে কি আসছে, 4 নম্বরে আমাদের আসছে হচ্ছে উইথ ক্লোজ। খেয়াল করো, এই যে উইথ ক্লোজ, এইটা কিন্তু আমাদের জন্য একটু হয়তো যদি পারি তাহলে সহজ, না পারলে একটু কঠিন। খেয়াল করো আমাদের কি আসছে, বাটারফ্লাই নিয়ে আসছে। বলছে বাটারফ্লাইস আর ড্যাশ। খেয়াল করবা, এই যে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর মনে রাখবা অক্সিলারি ভার্বের পরে আমরা যদি অ্যাক্টিভ বসাই তাহলে আমরা হচ্ছে ই বসাই, ভার্ব প্লাস আইএনজি। প্যাসিভ বসালে আমরা বসাই হচ্ছে বিথি। বলেছে বাটারফ্লাইস আর ড্যাশ। বাটারফ্লাই কি, এইটা আমরা দিতে পারি বাটারফ্লাই আর রিগার্ডেড, রিগার্ডেড। খেয়াল করবা, যেহেতু প্যাসিভ এই জন্য আমরা হচ্ছে রিগার্ডেড দিয়েছি এস পাওয়ারফুল সিম্বল। বলেছে বাটারফ্লাইকে রিগার্ড করা হয় এজ এ পাওয়ারফুল সিম্বল, খুব শক্তিশালী সিম্বল হিসাবে। এখন বাটারফ্লাই বা সে কি নিজেকে রিগার্ড করতে পারে? পারে না, মানুষ তাকে রিগার্ড করে, প্যাসিভ। এই জন্য আমরা হচ্ছে বিথ্রি দিয়েছি। বলেছে ইন মেনি ড্যাশ। আচ্ছা, ইন মেনি কালচার, আমাদের এখানে কালচার আছে, বিভিন্ন কালচারে তাকে কি করা হয়, রিগার্ড করা হয়। তারপরে খেয়াল করবো, দে আর ওফেন ড্যাশ উইথ চেঞ্জ, দে আর ওফেন অ্যাসোসিয়েটেড। খেয়াল করবো, অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জ, তারা বিভিন্ন পরিবর্তনের সাথে হচ্ছে কি করে, অ্যাসোসিয়েটেড করে। এন্ড গ্রোথ, তারা বিভিন্ন পরিবর্তনের সাথে অ্যাসোসিয়েট করে তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এবং গ্রোথ বা উন্নতি নিয়ে আসে। ড্যাশ দে আর ফ্যাসিনেটিং ট্রান্সফরমেশন। আচ্ছা, ড্যাশ দে আর এখানে আমাদের হবে ডিউ টু বা কারণে,
তাদের ফ্যাসিনেশন বা মুগ্ধকর পরিবর্তনের কারণে, মুগ্ধকর পরিবর্তন কি, কারণ যেই বাটারফ্লাই, আমাদের এই বাটারফ্লাই কিন্তু ছোটবেলা বাটারফ্লাই থাকে না, কথা শুনেছ, সে কিন্তু ওই যে আমরা বিছা পোকা বলি গ্রামের ভাষায়, সেই পোকাটা থাকে, কিন্তু সে যখন বড় হয়ে যায় সে কিন্তু বাটারফ্লাই হয়ে যায়, কথা বুঝতে পেরেছি। এবং তখন তাকে আমরা হচ্ছে সেইভাবে মানে সেই সুন্দর জিনিস হিসেবে গণ্য করি, তার পরিবর্তন। তারা বলেছে ডিউ টু দ্য ফ্যাসিনেটিং ট্রান্সফরমেশন ফ্রম কার্টিপিলার টু ককন, এটা হবে ককন। আচ্ছা, এখানে এই যেটা কোকন, ঠিক আছে। এন্ড ফাইনালি ইন এ গ্রেসফুল বাটারফ্লাই, এবং সে আস্তে আস্তে কি হয়ে যায় ভাইয়া, বাটারফ্লাই হয়ে যায়। খেয়াল করবো, আস্তে আস্তে সে কি হয়ে যায়, বাটারফ্লাই। ইন গ্রিক মাইথোলজি সাইকি মিনিং সোল, মানে আত্মা, ইজ অফেন ডিপিক্টেড উইথ বাটারফ্লাই। গ্রিক মাইথোলজি বা গ্রিক রূপক কথা অনুযায়ী আমাদের আত্মা, আমাদের মানুষের যে আত্মা, সেটা হচ্ছে এই বাটারফ্লাইয়ের পাখায় চড়ে ঘুরে বেড়ায়, কথা বুঝতে পেরেছ। এটা হচ্ছে গ্রিক মাইথোলজি অনুযায়ী বলেছে ড্যাশ বাটারফ্লাই উইংস, বাটারফ্লাইয়ের পাখায় করে আমাদের আত্মা কি করে, ঘুরে বেড়ায়। গ্রিক মাইথোলজি অনুযায়ী বাটারফ্লাইস আর দাস ড্যাশ, আচ্ছা, সোল অ্যান্ড কোয়েস্ট ফর লাভ। এই জন্য বাটারফ্লাইকে আমরা বেসিক্যালি আত্মার সাথে হচ্ছে কি করি, কানেক্ট করি, বা আমরা বাটারফ্লাইকে কানেকশন রাখি বা সম্পর্কিত রাখি কার সাথে, আত্মার সাথে। তার মানে এটা কি হবে, কানেক্ট, আর কানেক্ট হবে না কানেক্টেড, কথা শুরু হচ্ছে প্যাসিভ হবে, ঠিক আছে। আচ্ছা, বলেছে বাটারফ্লাই ওভেন ডেপিক্টেড উইথ বাটারফ্লাই, কি জানেছিলাম, আচ্ছা, দ্য সোল এন্ড দ্য বাটারফ্লাই আর, এই যে আর যেহেতু আছে অক্সিলারি ভার্ব, এই জন্য আমরা কানেক্টেড দিয়েছি বিথ্রি, আর কানেক্টেড টু দ্য সোল এন্ড দ্য কোয়েস্ট ফর লাভ and dash and love and beauty, সৌন্দর্য। তাকে হচ্ছে বাটারফ্লাইকে আমরা সব সময় সৌন্দর্য এবং হচ্ছে ভালোবাসার সাথে কি করি, সিম্বলাইজ করি। তারপর বলেছে ইন সাম কালচার পার্টিকুলারলি ইন এশিয়া বাটারফ্লাইস অ্যাপিয়ার ইন আর্ট অ্যাজ সিম্বলস, অ্যাজ এ প্রতীক, খেয়াল করবো, অ্যাজ এ সিম্বলস অফ লাভ, রোমান্স, বিউটি অ্যান্ড ফ্রিডম। আমাদের খুবই প্যাসেজ, আমাদের বই থেকে আসা একটা প্যাসেজ, খুব আনকমন না, কমন একটা জিনিস, পারার কথা। এবং এই যে প্যাসেজটা আমাদের আসছে উইদাউট ক্লুতে, এইটা আমার মনে হয় তোমরা যদি একটু চেষ্টা করে থাকো, এইটা তোমাদের জন্য একেবারেই আমার মনে হয়েছে যে এবারের তুলনায় বা অন্যান্য বারের তুলনায় অনেকটাই সহজ আসছে, এবং লাইনগুলা, ওয়ার্ডগুলা অনেকটাই ধরার মতো ছিল। যেমন আমি যদি বলি এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট, কি ভাইয়া, ইম্পর্টেন্ট আমাদের পরিবেশের কি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, উপাদান মানে কি, এলিমেন্টস। দিস এলিমেন্টস আর ড্যাশ ফর আওয়ার আর্ট, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আমাদের পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। দে আর অফেন ড্যাশ ইন মেনি ওয়েজ, আমরা তাদেরকে বিভিন্নভাবে কি করি, দূষিত করি, হয় পলিউটেড না হলে কন্টামিনেটেড, যেইটা তুমি দাও। polluted in many ways. Air is polluted mostly by dash, আচ্ছা, air is polluted mostly by, ম্যাক্সিমাম সময় আমরা বাতাসকে দূষিত করি কি দিয়ে, ধোঁয়া দিয়ে, স্মোক, ধোঁয়া দিয়ে, কথা শুনেছ। ওয়াটার বাই ডিফারেন্ট অফ ড্যাশ অফ ওয়েস্ট, আচ্ছা, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট, বিভিন্ন ধরনের অথবা ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট, আমরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দিয়ে পানিকে দূষিত করি। ইফ উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ, অবশ্যই হেলদি লাইফ, আমরা যদি একটা হেলদি লাইফ লিড করতে চাই, উই শুড ড্যাশ, আচ্ছা, দ্য পলিউশন, আমাদের অবশ্যই কি করতে হবে, পলিউশনটাকে রিডিউস করতে হবে, কমাইতে হবে। উই শুড রিডিউস দ্য পলিউশন অফ এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের দূষণটাকে আমাদের কি করতে হবে, কমাইতে হবে। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, আচ্ছা, বলেছে টোটালি একেবারে দূষণটা থামাই ফেলা ইম্পসিবল, এটা আসলে সম্ভব না, ইম্পসিবল। But we can certainly dash, we can certainly decrease বা reduce the pollution, আমরা পলিউশন কমাইতে পারি বাই রেইজিং কনসার্ন বা অ্যাওয়ারনেস অ্যামং পিপল, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে, অ্যাওয়ারনেস অথবা কনসার্ন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এই পরিবেশ দূষণটাকে কমাইতে পারি। ওকে, তারপরে খেয়াল করবো আমাদের একটা রিয়ারেঞ্জ আসছে, খেয়াল করবো এইটা একেবারে কমন একটা গল্প, আসলে আঙ্গুর ফল টক, ঠিক আছে, যেটাকে আমরা বলি। এই গল্পটা হচ্ছে ভাই ইসেনশিয়াল হবে, ইম্পর্টেন্টের পরিবর্তে ভাইয়া ইসেনশিয়াল দিবে হবে, রিডিউসের পরিবর্তে কন্ট্রোল দিলেও হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাইয়া, হবে। আচ্ছা, খেয়াল করো তাহলে এই যে আমাদের হচ্ছে কি বলে এই ইয়াটা কি বলে এই রিয়ারেন্সটা একেবারে কমন একটা গল্প, যেটা আমরা শুরু করি কি দিয়ে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ ফরেস্ট, তার মানে এইটা আসবে শুরুতে, এক নম্বরে।
তারপরে খেয়াল করো এরপরে আমাদের কি হয় হইল হি টুক এ রান এন্ড জাম্প টু রিচ দ্য ব্রাঞ্চ অফ গ্রাস বাট কুড নট রিচ ইট। এরপরে সে কি করলো, সে ফল খাইতে চাইলো। কি ফল খাইতে চাইলো? আঙ্গুর ফল খাইতে চাইলো, কিন্তু তার কাছে সে আঙ্গুর ফল ধরতে পারলো না। ঠিক আছে, চেষ্টা করলো, বারবার লাফাইলো, বাট লাফানোর চেষ্টা করেও সে পারছিল না। এগেন এন্ড এগেন হি জাম্পড, বারবার সে চেষ্টা করে যাচ্ছিল, চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু সে পারতেছিল না, মানে ধরতে পারতেছিল না। কাকে? আঙ্গুর ফলকে। তারপরে সে কি করছে? আচ্ছা আচ্ছা, এখানে একটু মিস করলাম না। আচ্ছা আচ্ছা, একটু মিস করেছি ভাইয়া, একটু মিস করেছি, একটু আমার সাথে খেয়াল করো। আচ্ছা কি বলে, একটু মিস করেছি ভাইয়া। আচ্ছা একটু মিস করেছি, উল্টা হয়ে গেছে। আমরা একটু ফার্স্ট থেকে একটু খেয়াল করি। আচ্ছা কোথায় ছিলাম? আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময় একটা কি বলে ফরেস্টের মধ্যে একটা শেয়াল ছিল। এটা 1 নাম্বার আসবে, একটা শেয়াল ছিল। এইবার এই শেয়ালের কি হয়েছে? এই শেয়ালের ক্ষুধা লেগেছে। তার মানে আমাদের বি নাম্বার আগে আসবে ভাইয়া, বি নাম্বার আসবে 2 নাম্বারে। শিয়ালটার কি লেগেছিল ভাইয়া? শিয়ালটার হচ্ছে ক্ষুধা লেগেছিল। এইবার যেহেতু তার ক্ষুধা লাগছে, সে কি করবে? সে চারপাশে খাবার খোঁজা শুরু করেছিল। তার মানে 3 নাম্বার হবে আইটা, হি সার্চ ফুড। সে চারপাশে হচ্ছে খাবার খোঁজা শুরু করেছে। এইবার সে খাবার খুঁজতে খুঁজতে একটা বেনিয়ার্ডে চলে গেছে, একটা বাগানে চলে গেছে। তার মানে এইটা হবে 4 নাম্বারে। সে একটা বাগানে চলে গেছে খাবার খুঁজতে খুঁজতে। এইবার সে ওইখানে যাওয়ার পর কি হয়েছে? সে ওইখানে দেখছে যে কতগুলা গ্রেপস, আঙ্গুর ফল ঝুলে আছে। কথা বুঝতে পেরেছো? এইবার তার আঙ্গুর ফল দেখে ভালো লেগেছে। তার মানে 4 এর পরে 5 নাম্বার কি হবে? সে আঙ্গুর ফল পাইলো। এইবার আঙ্গুর ফল পাওয়ার পরে সে কি করছে? তার অবশ্যই খাইতে মন চাবে। এইবার দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর টু রিচ। এইবার এই আঙ্গুর ফলগুলা ছিল তার জন্য খুবই দূরে, সে চাইলেও সেগুলাকে ধরতে পারতেছিল না, মানে উপরে ছিল অনেক। কথা বুঝতে পারছো? এইবার যেহেতু সে ধরতে পারতেছিল না, তার কাজ কি? সে কি করবে? সে এবার লাফানো শুরু করছে। হি টুক রান এন্ড জাম্প টু রিচ। সে ওইখানে লাফানো শুরু করেছে, চেষ্টা করতেছে যে ধরতে পারি কিনা, ধরতে পারি কিনা। এবং এগেন এন্ড এগেন, বারবার সে হচ্ছে লাফাচ্ছিল, যেন সে হচ্ছে কি করতে পারে? ধরতে পারে। বাট এই যে এত লাফাচ্ছিল, এত লাফায়ও সে ধরতে পারতেছিল না। বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্র্যাপস। তার মানে আমাদের পরেরটা হবে সে কি করতে পারতেছিল না? ধরতে পারতেছিল না। এইবার এত কষ্ট করেও না পেরে সে লাস্টে কি করছে? লাস্টে নিজের সে মনকে সান্ত্বনা দিয়েছে। এট লাস্ট 10 নম্বরে সে সান্ত্বনা দিয়েছে যে না, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক, তাই আমি আঙ্গুর ফল খাবো না। এখন সে যে ধরতে পারতেছিল না এইটা সে বলতে পারে নাই, সে নিজেকে সান্ত্বনা দিয়েছে কি বলে? আঙ্গুর ফল টক বলে, যে আঙ্গুর ফল টক, আমি হচ্ছে কি করতে পারবো না, এটাকে খাইতে পারবো না। এবার আমাদের একটা প্যারাগ্রাফ আসছে ভাইয়া, এর থেকে কমন একটা প্যারাগ্রাফ আসার মতো আমার মনে হয় এইবার আর নাই। আমি যে সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে, সেই সাজেশনের মধ্যে খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ছিল, এবং 1 নম্বরে ছিল, সবার প্রথমে ছিল, ফার্স্টেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ছিল। আমি দিয়েছিলাম যে এইটা এবার আসার মতো। ভাই এটা বলার মতো কিছু নাই, আমাদের কোশ্চেন আনসারগুলো করলে আমরা অটোমেটিক পেয়ে যাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক ভাবে আমাদেরকে সহযোগিতা করে, মানে আর্টিফিশিয়ালি সে আমাদের হেল্প করতে পারে, আমাদেরকে পার্সোনালাইজ লার্নিং এ হেল্প করে। তার বলেছে নেম সাম এরিয়াস হোয়ার ইজ ওয়ার্ডলি ইউজড। ভাই এইটা কি বলে দেওয়া লাগবে? এআই বলো কোথায় ইউজ হয় না? এডুকেশন সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, টেকনোলজি সেক্টর, এভরি সেক্টর এখন এআই এর ব্যবহার হচ্ছে। তারপরে আমাদের বলছে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং এআই। হাজার বেনিফিট ভাই, সময় বাঁচে, খরচ বাঁচে, আমরা অনেক কিছু জানতে পারি, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাইতে পারি, সবকিছুতে আমাদের হেল্প হয়। হোয়াই ইজ দ্য ইট ইজ ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট। ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট কেন? পার্সোনালাইজ লার্নিং এর জন্য, ম্যাথ প্রবলেমের জন্য, ম্যাথ প্রবলেম সলভ করার জন্য, গ্রেডিং এর জন্য, ইনস্ট্যান্ট ফিডব্যাকের জন্য। কথা বুঝতে পেরেছো? চ্যালেঞ্জেস কি? চ্যালেঞ্জেস হচ্ছে এটা এখনো অনেক বেশি দামি, সবার কাছে রিচ হয় নাই, এটা চালানোটা অনেকটা কমপ্লেক্স, আমরা চাই অনেকে আসলে ধরতে পারি না বা বুঝতে পারি না কিভাবে এটা চালাইলে আমি সর্বোচ্চ ফিডব্যাক পাবো। এই জিনিসগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ভাই রিয়ানে যে 10 এ 10, বেস্ট অফ লাক ভাইয়া। ওকে, তারপরে আমাদের আসছে হচ্ছে আচ্ছা স্টোরি আসছে। আচ্ছা স্টোরিটা আসলে আবারও বলছি ক্রিয়েটিভ স্টোরি। সো এটা তুমি নিজের মতো করে যেভাবে কমপ্লিট করেছো সেই আকারে তোমরা হচ্ছে টাইটেল দিয়েছো। আই হোপ সো। কে কি টাইটেল দিয়েছো আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু দেখি যে তোমরা আসলে কে কি টাইটেলটা দিতে পারছো এটা। আচ্ছা অনেকে অনেক রকম দিয়েছো, ঠিক আছে। এখন এটা অনেকভাবেই শেষ করা যায়, তোমার উপরে টোটালি ডিপেন্ড করে। তারপরে আমাদের একটা ইমেল আসছে,
যে কংগ্রেচুলেট করার জন্য আমাদের রাকিব বা রাকিবাকে। আই হোপ সো যে তোমরা খুব ভালো করেই কংগ্রেচুলেট করেছো, খুব কঠিন কিছু ছিল না। আচ্ছা, এটার মধ্যে রুলসটা জাস্ট কিছু জিনিস খেয়াল করতে হবে ইমেল লেখার ক্ষেত্রে, যে এইগুলা জাস্ট খেয়াল করেছো, ফ্রম দিয়েছো কিনা, টু দিয়েছো কিনা, সাবজেক্ট দিয়েছো কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়েছো কিনা এগুলা খেয়াল করো। বডি পার্টটা দিয়েছো কিনা, তো এগুলো আসলে দিয়ে থাকলে তুমি অটোমেটিক মার্কস পেয়ে যাবা, কঠিন কিছু না, সহজ। আর বক্স বা বক্স করবো কিনা, অনেকে এটা নিয়ে কনফিউশন হয়ে থাকো। বক্স বা বক্স করা নিয়ে বোর্ডের কোনো রুলস নাই, তুমি বক্স করলেও মার্কস পাবা, না করলেও কি পাবা, মার্কস পাবা। কথা বুঝতে পেরেছি? এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়ো না। তারপরে আমাদের একটা পাই চার্ট আসছে, ঠিক আছে, মানে পার্সেন্টেজ অফ সাপোর্টার বাংলাদেশে কোন খেলার সাপোর্টার বেশি। ক্রিকেটের 40%, ফুটবলের 30%, ব্যাডমিন্টনের 20%, গলফের 5%, চেজের 5%। জাস্ট তোমার কাজ হচ্ছে প্রথমে এগুলোকে এক্সপ্লেইন করা, পরে সবগুলোর মধ্যে তুলনা করা, কম্পারিজন করা, যে সবচেয়ে বেশি পছন্দ করে কে কাকে, ক্রিকেটকে, তারপরে ফুটবলকে, তারপরে ব্যাডমিন্টনকে, তারপরে চেস এবং কাকে, গলফকে। এইবার তুমি কম্পারিজন দিলা, তারপরে তুমি একটা সাজেশন দাও যে আমাদের কি উচিত, আমাদের উচিত এই খেলাগুলোর বাহিরেও আমাদের যে কাবাডি খেলা, হাডুডু খেলা, আমাদের জাতীয় খেলা, সেইগুলাকেও সাপোর্ট করা উচিত। কথা বুঝতে পেরেছি? এরকম একটা সাজেশন দিয়ে হচ্ছে তুমি হচ্ছে আচ্ছা 4 নম্বরে আট বসেছে না, সমস্যা হবে না ভাইয়া, সমস্যা হবে না, এটা এই ভুলের কারণে মার্কস কাটবে না। ওকে, তারপরে আমাদের থিম আসছে, এইটা একটু টাফ ছিল, এইটা অস্বীকার করার কোনো উপায় নাই, এইটা টাফ ছিল, এইটা একেবারে কি বলে, এই আমাদের আননোন একটা কবিতা থেকে আসছে। তবে কবিতাটা যদি তুমি পড়ো, ঠিক আছে, খুব তাহলে একটু একটু ধরতে পারবা যে আসলে কবিতাটা আসলে কি বলতে চাচ্ছে। কথা বুঝতে পেরেছো? কবিতাটা আসলে একটা বিষাদ, একটা বিমর্ষ একটা সিচুয়েশন নিয়ে, যে এখানে সৃষ্টিকর্তার কাছে বা সৃষ্টিকর্তার সাথে নিজেকে একটা কানেক্ট করা। দেখবে আমরা যখন ডিপ্রেশনে থাকি তখনই আমাদের আল্লাহর কথা বেশি মনে পড়ে, তো সেই জিনিসটাই হচ্ছে এখানে এই কবিতার মধ্যে আসলে তুলে ধরেছে। এটাকে তুমি থিম 2 বা 3 লাইনে যেভাবে লিখেছো, আই হোপ সো যে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। এই ছিল আমাদের আজকে হয়ে যাওয়া এইচএসসি 26 সালের ইংলিশ প্রথম পত্র প্রশ্ন পরীক্ষার সলভ। আমরা আজকে রাত 8টায় ইংলিশ সেকেন্ড পেপারের উপরে, আবারও বলছি ইংরেজি সেকেন্ড পেপারের উপরে আজকে রাত 8:30টায় আমরা ম্যারাথন ক্লাস করব। আই হোপ সো, আমি আশা রাখি তোমরা সবাই সময় মতো ক্লাসে চলে আসবা। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে ঠিক রাত 8টায়। অবশ্যই অবশ্যই চলে আসবা ঠিক রাত 8টায় না, 8:30টায়, 8:30 সবার সাথে দেখা হবে ইংলিশ সেকেন্ড পেপার ম্যারাথন ক্লাসে। বেস্ট অফ লাক।